আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 11টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। আশা করা হচ্ছে এ সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার সহযোগিতা ও শিক্ষা প্রযুক্তি খাতে সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। কুয়ালালামপুর থেকে শাহনওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম তুহিন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটির সফরে আসছেন তারেক রহমান। রোববার বিকেলে ঢাকা ছেড়ে কুয়ালালামপুর পৌঁছাবেন স্থানীয় সময় সন্ধ্যায়। সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 22 জুন। এদিন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করবেন তারেক রহমান। দুই সরকার প্রধানের বৈঠকে দুটি সমঝোতা স্মারক ও দুটি নোট অফ এক্সচেঞ্জ সই হতে পারে। এছাড়া বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। গুরুত্ব পাবে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিও। কর্মী বান্ধব এবং জনগণ বান্ধব সরকার যদি বাংলাদেশের কোনো ব্যাংকের এনে জয়েন্ট ভেঞ্চার করেও আমাদের এই ব্যবসায়ীদেরকে সহযোগিতা করা হয়, আমাদের কমিউনিটি দিন দিন খালি বাড়তেই থাকবো। যারা আনডকুমেন্ট প্রবাসী আছে তাদেরকে লিগ্যালাইজেশন করার যে দাবিটা, এটা আমাদের প্রধান দাবি থাকবে। তার পাশাপাশি নতুন শ্রমবাজার খুললে সেটাকে আমরা সাধুবাদ জানাই। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা পূরণ হবে দীর্ঘদিনের দাবি দেওয়া। অন্য দেশের শিক্ষার্থীদেরকে তারা জব করার সুযোগ সুবিধা দেয়, কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের সেই সুযোগটা এখানে নাই। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ আছে, এটা যেন উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে যেন উনি অনুরোধ করেন। আরেকটা আমাদের দাবি হচ্ছে, এখানে দীর্ঘদিন ধরে অনেক মানুষ জেলে আছে, হাই কমিশন যেন এটা তদারকি করে যাতে তাদের দীর্ঘদিন ধরে জেলে থাকতে না হয়। এই সফরে মালয়েশিয়ার কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর শুধু দুই দেশের কূটনৈতিক আনুষ্ঠানিকতায় নয়, বরং এখানে বসবাসরত লাখো বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের গুরুত্বপূর্ণ সুযোগ। প্রবাসীদের বিশ্বাস, শ্রমবাজার সম্প্রসারণ, সিন্ডিকেট মুক্ত কর্মী নিয়োগ এবং প্রবাসী কল্যাণ নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় যাবে। শাহনওয়াজ বাবলু, চ্যানেল 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দেশের ক্ষুদে ফুটবলারদের বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, আগামী বছর থেকে মাধ্যমিক পর্যায়ে চালু হবে গোল্ড কাপ টুর্নামেন্ট। বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার মধ্যেই দেশের ক্ষুদে ফুটবলারদের নিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। দীর্ঘ 2.5 মাসের বাছাই পর্ব শেষে সেরা 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি শিরোপা নির্ধারণী লড়াইয়ে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলে কিক অফ করে সূচনা করেন ফাইনাল খেলার। কিক-অফের মাধ্যমে খেলা উদ্বোধন। বালিকা বিভাগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 1-0 গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় বরিশালের বাকেরগঞ্জের দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু এই টুর্নামেন্টই নয়, ভবিষ্যতে বিশ্বকাপের মঞ্চেও খেলতে হবে। তাগিদ দেন মেসি, রোনালদো, এমবাপ্পের মতো ফুটবলার হিসেবে নিজেদেরকে গড়ে তোলার। ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। আমরা এইম করছি যে অলিম্পিকে আমরা যাই ঠিকই, কিন্তু অলিম্পিকে যাতে আমাদের রেজাল্ট আরো ভালো হয়, সেই জন্য এর মধ্যে আমরা প্ল্যান প্রোগ্রাম অলরেডি নিয়েছি। তিনি জানান, আগামী বছর থেকে প্রাথমিক পর্যায়ে শুরু হবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ। বলেন, সব খেলায় পারদর্শী হয়ে বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে হবে নতুনদেরই। সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। 6 এপ্রিল শুরু হয় টুর্নামেন্ট। অংশ নেয় 65,300-রও বেশি প্রাথমিক বিদ্যালয়।
গ্রাম থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে সেরা 4টি দল জায়গা করে নেয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। 21 নম্বর স্পেনকে হারানো অসম্ভব কিছু নয় বলছেন সৌদি গোলরক্ষক আহমেদ আল কাসার। আর কেপ ভার্দে ম্যাচে পয়েন্ট হারানোয় সমালোচনাকে অনুপ্রেরণা মনে করছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্পেন সৌদি আরব ম্যাচ শুরু রাত 10টায়, লস অ্যাঞ্জেলেসে রাত 1টায় ইরানের বিপক্ষে লড়বে বেলজিয়াম, আর ভোর 4টায় উরুগুয়ে কেপ ভার্দে ম্যাচ। ফেভারিট তকমা নিয়ে বিশ্বকাপ শুরু করা স্পেনকে এখন সমালোচনা শুনতে হচ্ছে নবাগত কেপ ভার্দের কাছে পয়েন্ট হারানোয়। সৌদি আরব ম্যাচের আগে সমালোচনাকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন স্প্যানিশ কোচ, চিন্তিত নন গেল ম্যাচ নিয়ে। সমালোচনা আমাদের অনুপ্রাণিত করছে। আগের ম্যাচের ফলাফল ছেলেদের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি। সৌদি আরব সম্ভবত রক্ষণাত্মক ভঙ্গিতে খেলবে। এই কৌশল তাদের জন্য উপযুক্ত হতে পারে, তবে আমাদের সতর্ক থাকতে হবে। কেপ ভার্দে ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন লামিনে ইয়ামাল। বার্সা তারকাকে সৌদির বিপক্ষেও কি শুরুর একাদশে দেখা যাবে না, এমন প্রশ্নে কৌশলী উত্তর কোচের। ইয়ামালকে প্রথম একাদশে রাখা বা কয় ম্যাচ খেলানো হবে তা নিয়ে আপনারা প্রশ্ন করছেন। মূল বিষয় হলো সে স্বস্তি বোধ করছে, এটাই ভালো খবর। ইয়ামালের সাথে খেলতে মুখিয়ে সৌদি আরব ফুটবলাররা। উরুগুয়েকে রুখে দিয়ে আত্মবিশ্বাসী মধ্যপ্রাচ্যের দেশটি শক্তিশালী স্পেনের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত। দলটির গোলরক্ষকের মতে কোনো কিছুই অসম্ভব নয়। ইয়ামাল সম্ভবত বিশ্বের সেরা প্রতিভা। বার্সায় সে মেসির জায়গা নিয়ে নেয়ার কাজটা দারুণভাবে করছে। ইয়ামালদের মতো ফুটবলারদের মুখোমুখি হতে পারাটা আনন্দের। ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। কোচিং স্টাফরা তাদের সেরাটা দিয়ে আমাদের প্রস্তুত করেছে। স্পেন ম্যাচে লড়াই করতে আমরা মুখিয়ে আছি। প্রথম ম্যাচে পয়েন্ট হারানো ইরান বেলজিয়ামও মাঠে নামার অপেক্ষায়। নকআউটের রেসে টিকে থাকতে দুদলেরই জয় প্রয়োজন। ইরানকে হারাতে হলে শতভাগ দিয়ে লড়তে হবে বেলজিয়ামকে, বলছেন কোচ গার্সিয়া। ইরান দলটার খেলা দেখার তেমন সুযোগ হয় না, তবে ইরানি বেশ কয়েকজন ফুটবলার সম্পর্কে ধারণা আছে। তাদের সঙ্গে জিততে হলে শতভাগ দিয়ে লড়তে হবে। বেলজিয়াম ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেসে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছে ইরান ফুটবল দল। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। অনেকেই চায় না পর্তুগাল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক। সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনাকে ঘিরে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন দিয়েগো দালোত। বাজে সময় পার করা রোনালদোর পাশে দাঁড়িয়েছেন সেলেসাও দাস কুইনাস ডিফেন্ডার। ভয়ঙ্কর রূপে কামব্যাক করবে পর্তুগাল, কড়া বার্তা দালোতের। মাঠের বাইরে যেন ঝড় বইছে রোনালদোর উপর দিয়ে। কঙ্গোর বিপক্ষে হতাশার পারফরমেন্স, সতীর্থদের অসহযোগিতার গুঞ্জনে CR7কে রীতিমতো শুলে চড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সে আগুনে ঘি ঢেলেছে জোয়াও নেভেসের বান্ধবী মাদালিনা আরাগাওয়ের ফেক কমেন্ট, যেখানে রোনালদোকে স্বার্থপরের মতো খেলার জন্য অবসরের কথা বলা হয়েছে। সেই ভুয়া পোস্টে আবার খোঁচা দিয়ে কমেন্ট করেছেন CR7-এর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। বাংলায় যার অর্থ দাঁড়ায়, বাহ, এই প্রজন্ম অনেক শক্তিশালী। এমন ত্রাহি মধুসূদন অবস্থায় অবশ্য সতীর্থদের পাশে পাচ্ছেন রোনালদো। আমার মনে হয় রোনালদোর সমালোচনার জবাব দেওয়ার ক্ষমতা সম্পর্কে সবাই জানে। প্রতিনিয়ত যে আত্মবিশ্বাস তার কাছ থেকে আমরা কিংবা আমাদের কাছ থেকে সে পাচ্ছে, তাতে এসব কোনো প্রভাব ফেলবে না। সমালোচনাকে আমরা অনুপ্রেরণার অংশ হিসেবে নিচ্ছি। সঙ্গে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির দালত। যারা দলের ক্ষতি করতে চায় তাদের হুঁশিয়ার করেছেন এই ডিফেন্ডার। অনেকেই আছেন, আমি নাম বলবো না, যারা চাচ্ছেন পর্তুগাল যেন বিশ্বকাপ জিততে না পারে। আমি তাদেরকে একটা বার্তা দিতে চাই, আমাদের দল শক্তিশালী এবং একতাবদ্ধ। পরের ম্যাচে কিভাবে জিততে হবে সেটা আমরা জানি। শুরুতেই সমালোচনার ঝড়ে উল্টো সাপে বড় হয়েছে সেলেসাও দাস কুইনাসদের। দাবি করেছেন রক্ষণভাগের এই ফুটবলার। রোনালদোর মতো ফুটবলার দলে থাকা সত্ত্বেও যখন সমালোচনা হচ্ছে, অতএব বিষয়টা স্বাভাবিক নয়। তবে সেটা টুর্নামেন্টের শুরুতে হওয়ায় ভালোই হয়েছে। এমন অভিজ্ঞতা নিয়ে সামনের দিনগুলোতে আমাদের জন্য এগিয়ে যাওয়াটা সহজ হবে।
ফুটবলারদের মাঝে বোঝাপড়ার অভাব, প্রথম ম্যাচের তিক্ত অভিজ্ঞতাকে পেছনে ফেলে উজবেকিস্তানের সাথে সত্যিই ঘুরে দাঁড়াতে পারবে তো পর্তুগাল? কথায় নয়, কাজে প্রমাণের পালা রোনালদোর দলের। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। ৩ মাস ধরে বেতন ভাতা বন্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের। বিষয়টি সরকারের বিভিন্ন মহলে জানানো হলেও হয়নি কোনো সমাধান। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জানিয়েছেন, প্রতিষ্ঠার পর পাওয়া বরাদ্দ ছাড়া আর কিছুই পায়নি জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। ২৪ জুলাই গণ অভ্যুত্থান। সরকারের সবশেষ তালিকায় শহীদের সংখ্যা ৮৪৪ জন, আহত প্রায় ১৪,৫০০। এর মধ্যে অঙ্গহানি সহ চোখ হারিয়েছেন ২,০০০-এর বেশি মানুষ। ২ বছর ধরে শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন সহ আর্থিক অনুদান দিতে কাজ করে যাচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তবে এখানে কর্মরত ৩৯ জন কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পাচ্ছেন না ৩ মাস ধরে। এখানে আমাদের গত ৩ মাস ধরে স্যালারি বন্ধ, তো সেটা মোটামুটি আমাদের কাজের উপর ইফেক্ট পড়ছে অনেকেরই। মনে করেন অর্থ ছাড়া তো মানুষ চলতে পারে না, তো সুতরাং সেক্ষেত্রে আমাদের মনোবল অনেকেরই কিছুটা ভেঙে গেছে। অনেকেই বলছে যে গাড়ি ভাড়া নাই, আমরা চলতে পারছি না। তো এখানে একটা জিনিস খেয়াল করলাম যে কারো কাছে হয়তো ২০০ টাকা আছে, আরেকজনকে দিচ্ছে, যেটা নিয়ে তুমিও কয়েকদিন আসো যাও। আমার মনে হয় এইরকম করে সবাই ব্যালেন্স করে চলছে। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ২০২৪ সালের শুরুর দিকে আবর্তক ব্যয়ের জন্য ৩ কোটি টাকা দেয়া হয়। এরপর থেকে সরকারের কাছ থেকে আর কোনো আর্থিক সহায়তা মেলেনি। নিজেদের বেতনের টাকা থেকে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য অনেক খরচ করতে হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আমার ৩৯ জন কর্মকর্তা কর্মচারী তাদের বেতন ভাতার থেকে অর্থ ব্যবহার করে এই আহত পরিবারগুলোকে বা আহতদের চিকিৎসার জন্য টাকা খরচ করেছে। আজকে ৩ মাস তাদের বেতন দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তারা বোনাসও পাননি। এই আমি চালাবো এটা, এই যে আমার লোকজন এখন দেখছেন কাজ করছে, তাকে বেতনটা দিবে কে? সরকারের কাজ যদি আমি করি, সরকারকেই দিতে হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে জানানো হলো এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলেও জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সরকারের কাছে বেশি চাইনি, ৩ কোটি টাকা বার্ষিক বরাদ্দ চেয়েছে আবর্তক ব্যয়। এই ৩ কোটি টাকা দিয়েই আমরা এই সেবা দিতে পারবো। এটা যে আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ওনাদের আত্মত্যাগ। রাজধানীতে এআই ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে, এমন গুজবে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিশেষ করে কারওয়ান বাজার ও বাংলা মোটর এলাকার ক্যামেরা নিয়ে তৈরি হয়েছে এই আলোচনা। তবে ডিএমপি বলছে এই গুজবের কোনো ভিত্তি নেই, বরং আরও ক্যামেরা স্থাপনের কাজ চলছে। সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ব্যস্ততম দুই মোড় কারওয়ান বাজার ও বাংলা মোটর। ট্রাফিক আইন ভঙ্গকারীদের শনাক্ত করতে দিনরাত নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিন্ন এক দাবি। বলা হয় এই দুই এলাকায় এআই ক্যামেরা বন্ধ হয়ে গেছে, প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা আর কাজ করছে না। এই দাবিকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকের ধারণা রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা অচল হয়ে পড়ছে। এই ধারণার সত্যতা যাচাইয়ে দেখা গেল ট্রাফিক লাইট মেনেই চলাচল করছেন যাতায়াতকারীরা, সচল আছে এআই ক্যামেরাও। তবে কখনো কখনো বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কাজে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা ঠিক করা হয় সাথে সাথেই। কারওয়ান বাজার এলাকা সোনারগাঁও ক্রসিংয়ে এআই ক্যামেরা বন্ধ হয় নাই, সরানো হচ্ছে, এটা গুজব। কোনায় হলো ইঁদুর কাটছিল, এই লাইটটার জন্য আসলে সিগন্যালের একটা লাইট অফ ছিল তো এক বেলা। আর কারওয়ান বাজারের যে কথা বলছো, এখানে মনে হয় রাস্তা খুঁড়তে গিয়ে তার একটা হইলো গিয়ে কোপ দিয়ে তার কেটে ফেলছিল, ওই তারের কারণে সিগন্যাল লাইট, ওই যে সিগন্যাল লাইটের সাথে এআই ক্যামেরা কানেক্টেড। ডিএমপির আইসিটি বিভাগের সিনিয়র সিস্টেম বিশ্লেষক জানালেন, যান চলাচলে শৃঙ্খলা আনতে এআই ক্যামেরা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। মিলছে এর সুফল, তাই বন্ধ করার প্রশ্নই আসে না, বরং বাড়ানো হচ্ছে পরিধি। একটা ক্যামেরা বন্ধ নাই, আমরা হচ্ছে এটা ঘটনা বলি, আমরা বাংলা মোটরে 3টা ক্যামেরা ছিল, আমরা 4টা করছি, আরেকটা ইনস্টল করছি, 4টা করছি।
এই একটা ইনস্টল করতে যে সবার মধ্যে ধারণা এই ক্যামেরা বন্ধ। নতুন যোগও হচ্ছে, আবার ওগুলো এই সার্ভিসের মধ্যে অ্যাড হচ্ছে। আমরা এই যে 110 পেয়েছি, আরো 10টা আমাদের হাতে আছে। রাজধানীতে এই ব্যবস্থা চালুর পর থেকে প্রতি সপ্তাহে 3 শতাধিক মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। দেশের সীমান্তের বিভিন্ন স্থানে পোষণ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আরও খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন সীমান্ত থেকে, চলে যাচ্ছি তাদের কাছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন সহকর্মী আনোয়ার হোসেন এবং মৌলভীবাজার থেকে আছেন সহকর্মী আব্দুর রব। প্রথমেই চাঁপাইনবাবগঞ্জের খবর জানবো। আনোয়ার, কি পরিস্থিতি? হ্যাঁ শ্রেয়া, আসলে বারবার ব্যর্থ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে পোষণের চেষ্টা, কিন্তু থামছে না সেই উদ্যোগ, যেটি আমরা গত চলতি মাসের 4 জুন থেকে এখন পর্যন্ত যেটি লক্ষ্য করছি। তো বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তগুলোতে একের পর এক একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি নতুন করে উদ্বেগ তৈরি করছে সীমান্তের জনপদের মানুষের কাছে। তো গতকাল চোকা সীমান্তে সারাদিন উত্তেজনা আর উদ্বেগের পর এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো পোষণের ঘটনা ঘটেনি, তবে গতকালকে পুশিনের সেই ঘটনার রেশ কিন্তু এখনো কাটেনি সীমান্ত জনপদের মানুষের মন থেকে। এছাড়া আমরা দেখেছি যে গত 15 এবং 13 জন রাতে রোকনপুর সীমান্তে দুদফা এবং 4 জন বাঙাবাড়ি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি তাৎক্ষণিক টহল এবং সতর্ক অবস্থানের কারণে প্রতিটি চেষ্টাই ব্যর্থ হয়েছে বিএসএফ এর। অর্থাৎ অল্প কয়েকদিনের ব্যবধানে একই জেলায় বারবার একাধিক সীমান্ত দিয়ে ধারাবাহিক পুশিনের চেষ্টা দেখা যাচ্ছে। এতে সীমান্ত নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি মানবিক বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। তো আপনাকে জানিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 184 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার প্রায় 36.5 কিলোমিটারে এখনো কাঁটাতারের বেড়া নেই, যার ফলে এই জেলার সীমান্ত পথগুলো ব্যাপক ঝুঁকিপূর্ণ রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ। তো স্থানীয়রা বলছেন যে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পাশাপাশি দুই দেশের মধ্যে কার্যকর যোগাযোগ এবং সমন্বয়ের মাধ্যমে এমন স্পর্শকাতর বিষয়গুলো সমাধান হওয়া প্রয়োজন, যাতে সীমান্তে অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। তো সব মিলিয়ে সীমান্ত পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক থাকলেও বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে সীমান্ত জনপদে। এবং বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত জুড়ে সার্বক্ষণিক নজরদারি ও টহল আরো জোরদার করা হয়েছে। শ্রেয়া। ধন্যবাদ আনোয়ার। এবারে আমরা মৌলভীবাজারের খবর শুনবো। আব্দুর রব আছেন সেখানে। আব্দুর রব, আমাদেরকে জানাবেন মৌলভীবাজারের সীমান্তে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? জি শ্রেয়া, দেশের অন্যান্য স্থানে বিএসএফ কর্তৃক যে পুশিনের অপতৎপরতা বা চেষ্টা, সেটা আসলে মৌলভীবাজারে আসলে নেই বলা চলে। আমি কথা বলেছিলাম বিজিবি 46 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই যে তার অধীনস্থ যে এলাকা রয়েছে, সেখানে আসলে বিগত কয়েকদিনের মধ্যে আসলে বিএসএফ কর্তৃক যে পুশিনের কোনো চেষ্টা করা হয়নি বলা চলে, অনেকটা স্বাভাবিক। এবং বিজিবি নিয়মিত টহল দিচ্ছে, পাশাপাশি স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদেরকে সচেতন করা হয়েছে এবং স্থানীয় মানুষ এবং বিজিবি মিলে সেই টহলটা অব্যাহত রেখেছেন। আমি একইভাবে কথা বলেছিলাম বিজিবি 52 ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজনের সাথে। তিনি আমাকে একই চিত্র জানিয়েছেন যে আসলে এই অঞ্চলে বিএসএফ কর্তৃক যে পুশিনের যে অপতৎপরতা বা চেষ্টা আসলে এই দিকে নেই। তবে চোরা কারবারি, উভয় দেশের যে চোরা কারবারি যারা রয়েছেন ভারত এবং বাংলাদেশের, তাদের আসলে ব্যাপক এক ধরনের তৎপরতা এই অঞ্চলে রয়েছে। বিগত কয়েকদিন আগে কুলাউড়া সীমান্তে একজন বাংলাদেশি চোরা কারবারি ভারতীয় যে বিএসএফ কর্তৃক ভারতের অভ্যন্তরে আসলে গুলিতে নিহত হন। একইভাবে ভারতের একজন চোরা কারবারি বড়লেখা সীমান্তে বিজিবি কর্তৃক আসলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে পালিয়ে যান। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে মৌলভীবাজারে আসলে প্রায় 6 শতাধিক পুশিনের ঘটনা ঘটে, প্রায় যারা বাংলাদেশি ছিলেন, এবং অর্ধশত রোহিঙ্গা পুশিনের ঘটনা ঘটে। শ্রেয়া। ধন্যবাদ রব। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম মৌলভীবাজার এবং চাঁপাইনবাবগঞ্জে।